নমস্কার, আমি সুধা চন্দ্রন ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। বাবাও নিজের সমস্ত জামা কাপড় আর গয়না নিয়ে চলে গেছে, আর আমাকে একা রেখে গেছে, জানি না কেন। তুমি কিছু একটা করো বাবা, কিছু একটা করো বাবা, ওকে গিয়ে নিয়ে এসো। আপনি একদম চিন্তা করবেন না, আমার বাড়ির মেয়ে উধাও হয়েছে, পুরো পুলিশ ফোর্স লাগিয়ে দেব। একজন মহিলাকে তার শ্বশুর বাড়ি থেকে তার নিজের ঘর থেকেই অপহরণ করা হলো, আর সবাই এটাই ভাবলো যে সেই মহিলা নিজের জিনিসপত্র নিয়ে সেখান থেকে পালিয়ে গেছে, শুধু তার বাবা ছাড়া, যে বিশ্বাস করে যে তার মেয়ে কখনো এরকমটা করতেই পারে না। তাহলে সেই কন্যা কি নিজের বাবার বিশ্বাস ভেঙে দিয়েছিল, নাকি এই সমস্ত কিছুর পিছনে কারোর ষড়যন্ত্র আছে? জানবার জন্য আসুন দেখা যাক হর্ষিতার কাহিনী। আউচ! কি হলো সীতা? আরে হাত কেটে গেছে, রক্ত পড়ছে। কিছু হয়নি বাবা, একটু কেটে গেছে। দাঁড়া, ব্যান্ডেডটা লাগাই। ব্যান্ডেড কোথায় গেল? এখানে তো ছিল, কোথায় গেল ব্যান্ডেড? ব্যান্ডেড বাবা ওদিকে দেখো, রাইট হ্যান্ড সাইড ওপরের ড্রয়ারটা। তোর যদি কিছু হয় না, তখন আমার মাথা একদম কাজ করে না। সত্যি কথা বলতে কি, তোর দুঃখ আমি দেখতেই পারি না। বাবা আমি বড় হয়ে গেছি, এইটুকু একটা আঘাত নিয়ে তুমি যদি এত টেনশন করো, তাহলে আমি তোমায় ছেড়ে শ্বশুরবাড়ি কিভাবে যাব? তুমি তো কেঁদে কেটে। আরে কে বললো আমি কাঁদবো? আমার মেয়ে জীবনটা সুখে শান্তিতে কাটাবে, আর এই বুড়ো বাবার বোঝাও বইতে হবে না। বাবা এই বুড়ো বোঝা এইসব শব্দ আমার একদম ভালো লাগে না। তুমি আবার বললে আমি কান্নাকাটি শুরু করব। আচ্ছা বাবা, বলবো না, কিন্তু কান্নাকাটি করিস না। মা, যেমন আমি তোর আঘাত দেখতে পারি না, ঠিক তেমনি চোখে জলও দেখতে পারি না। হর্ষিতা আমার একমাত্র মেয়ে। ও যখন খুব ছোট্ট, ওর মা মারা যান, তখন থেকে আমি ওকে মা বাবা দুজনের ভালোবাসা দিয়েছি। ব্যাস, আপনাকে একটা মিনতি, ওকে মেয়ের মতো দেখবেন। আপনি আমায় লজ্জায় ফেলছেন রামনাথ বাবু, এটা কি বলবার কথা হলো? আরে আমার বাড়িতে কোনো মেয়ে নেই, এটা আমারও স্বপ্ন যে বৌমা নয়, আমি একটা মেয়েকে নিয়ে যাব, আর যত ভালোবাসা দিয়ে ওকে আপনি বড় করেছেন, তার চাইতে অনেক বেশি ভালোবাসা দিয়ে ওকে আমাদের কাছে রাখবো। আফটার অল আমি একজন পুলিশ অফিসার, আর আমার ছেলেটাও যথেষ্ট শিক্ষিত। দেখুন, আপনি আপনার একমাত্র মেয়েকে আমাদের সমর্পণ করছেন, আমাদের কাছে এটাই বড় ব্যাপার, আর কিচ্ছু চাই না। এটা তো আপনার উদারতা। দেখুন, আপনাকে আর একটা মিনতি ছিল। হ্যাঁ বলুন না, খোলাখুলি বলুন। আমি একজন সামান্য কেরানি, আমার কাছে টাকা পয়সা বেশি নেই, আমি বেশি কিছু বিয়েতে দিতেও পারবো না। যৌতুকের না। ব্যাপারে পণ? আপনি একজন পুলিশ অফিসারের সামনে পণের কথা বলছেন? এটা বেআইনি ব্যাপার। আপনি আমাদের আপনার একমাত্র মেয়েকে দিচ্ছেন, এটাই আমার কাছে অনেক কিছু। ব্যাস। আমি খুবই ভাগ্যবান যে আপনাদের মতো আত্মীয় আমি পাচ্ছি। রামনাথ বাবু, আপনি যা দিতে পারবেন আমি অত্যন্ত আনন্দের সঙ্গে সেই সব গ্রহণ করব। আমার কোনো দাবি নেই, আপনি যা দেবেন আপনার মেয়েকে দেবেন। ঠিক আছে, বসুন। বাবা মিষ্টি মুখ করো। এসো ভিতরে এসো।
আপনার কাছে এটা আমি আশা করিনি বেআই মশাই। আরে বেআই মশাই, এ তো শুধু না, এটা আপনার উদারতা যে আপনি আপনার মেয়ের জন্য বাইক গিফট করছেন, আর সেই জন্য আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি। কিন্তু ব্যাপারটা হলো যে আচ্ছা বেআই মশাই, আপনি এটা পছন্দ করছেন না? বেআই মশাই, আসলে ব্যাপারটা হলো যে আমি হলাম এই এলাকার থানার সিনিয়র অফিসার, তাই আমার ছেলে এই অঞ্চলের সবার কাছেই পরিচিত। আমার ছেলে যখন আপনার মেয়েকে কোনো সেকেন্ড হ্যান্ড বাইকে বসিয়ে কোথাও নিয়ে যাবে, তখন বুঝতেই তো পাচ্ছেন সেকেন্ড হ্যান্ড বাইক, মানুষের মুখ, মানুষ বলবে যে কিশোর দুবে সিনিয়র ইন্সপেক্টরের ছেলে বিয়েতে একটা সেকেন্ড হ্যান্ড বাইক পেয়েছে। কিন্তু আপনি চিন্তা করবেন না, কারোর এত সাহস নেই যে আমার মুখের ওপর এই কথা বলবে। বেআই মশাই, আমি ক্ষমা চাইছি, কিন্তু আমার বাজেটে এটুকুই ছিল। বাজেটের প্রবলেম? আরে সেটা তো কোনো প্রবলেমই নয়, সলিউশন আছে আমার কাছে। আমার এক বন্ধু আছে যার বাইকের শোরুম আছে, আমি ওর সঙ্গে আপনাকে কথা বলিয়ে দিতে পারি, ও ইএমআই তে আপনাকে নতুন বাইক দিয়ে দেবে। ঠিক আছে, শুধু প্রত্যেক মাসে মাসে আপনি ওর কিস্তিটা দিতে থাকবেন, নাহলে আমি অপমানিত হব। তা যান, মেয়ের সঙ্গে দেখা করে আসুন, যান। কিন্তু বাবা, নতুন বাইক? তা নয় তো কি, তুই এখন বড় ঘরের বউ। আরে স্ট্যাটাস বলেও তো একটা জিনিস আছে। কিন্তু বাবা, তুমি তো সবেমাত্র এত জিনিস দিয়েছো, আবার এটা কিভাবে করবে? তুই একদম চিন্তা করিস না, সব ব্যবস্থা হয়ে যাবে। তুই শুধু নিজের খেয়াল রাখবি। যদি যদি তোর কিচ্ছু দরকার হয় না, আমাকে আমাকে ফোন করিস। তোর বাবা আছে না? দিন মা, আমি গরম করে দিচ্ছি, আপনি চলে আসুন। দাও, আমি করছি। আরে না মা, আমি করে নিচ্ছি। আরে একই ব্যাপার তো, তুমি খাবার দাবার দাও। আচ্ছা ঠিক আছে। সকালবেলা যদি হেলদি ব্রেকফাস্ট পাওয়া যায় না, দিনটা খুব ভালো কাটে। ভারতী, ভারতী, হ্যাঁ, কি হয়েছে? খাবারটা বাসি কেন? পাশে কিন্তু বাবা, এটা তো তোমার আমি- সঙ্গে কথা বলছি না। তুমি ওকে বলনি যে ফ্রিজটা খারাপ, ওখানে খাবার রাখলে খাবার নষ্ট হয়ে যায়? বাবা, আমার সাথে এসো। আমি আগুন জ্বালিয়ে দিয়েছি, যাও ওর বাবাকে এটা জানাও। যাও যাও। কতবার বুঝিয়েছি তোমায় যে বাবার সঙ্গে এরকম ভাবে কথা বলো না, একটু রেগে। এখন তোমার জন্য আমি বকা খাচ্ছি। আরে মা, তুমি তুমি এত টেনশন করছো কেন? আমি কিছু একটা করছি। শোনো, একটা কাজ করো, তোমার বাবাকে বলে একটা নতুন ফ্রিজ নিয়ে আসো। ব্যাপারটা হচ্ছে সকাল সকাল তোমাকেও খাবার বানাতে হবে না, আর মাকে বকাও খেতে হবে না। কিন্তু বাবার কাছে এক নতুন ফ্রিজের টাকা কোথা থেকে? তাহলে যেভাবে ইএমআই তে বাইক নিয়েছিলে সেভাবে নিয়ে নাও, তাতে প্রবলেমটা কি? আসছি মা। আরে বাবা, কিছু খেয়ে তো যা। ভারতী,
এদিকে এসো। কতবার বলেছি অভিমন্যুকে যে শর্মা বাবুর মেয়েকে বিয়ে করে নাও। শুধু ফ্রিজ কেন, প্লট দেবার জন্য আর ফ্ল্যাট দেবার জন্য রাজি ছিল। এখনো সময় আছে, ওকে বলো যে ডিভোর্স দিয়ে দিক আর শর্মাজির মেয়েকে বিয়ে করে নিক। ডিভোর্স? অনেক কিছু পাবে ওখান থেকে। শোনো, ফ্রিজ চাওয়ার সময় বাবাকে বলে দিও যে নতুন অ্যাডভান্স টেকনোলজির ফ্রিজ দিতে। ব্যাপারটা হচ্ছে আমার বন্ধুরা যখন পার্টি করতে আসবে কুল লাগবে। ডিভোর্স? ডিভোর্স হয়ে গেলে আমার বাবা কিভাবে সহ্য করবে? এসব আমারই ভুল। প্রথমে শাশুড়ি মা আমার জন্য বকা খেলেন, তাই তো বাবার উপর এই প্রেশার। হে ভগবান, আমি এটা কি করলাম? মেয়ের ফোন। হ্যালো মা। কেমন আছো বাবা? আমি ভালো আছি। আচ্ছা মা, কোনো অসুবিধা নেই তো? ও হ্যাঁ, এই মাসের ইএমআই আমি দিয়ে দিয়েছি। বাবা, ওনারা বললেন যে একটা ফ্রিজ থাকলে। ফ্রিজ? হ্যাঁ, ওই নতুন মডেল আইস টেকনোলজি। আসলে ওনারা বলছিলেন যে এতে আমারই সুবিধে হবে, আমার সকাল সকাল রান্না করতে হবে না। আর ওনারা আমার জন্য খুব চিন্তা করেন তো। ঠিক আছে মা, তুই চিন্তা করিস না, আমি ফ্রিজের ব্যবস্থা করছি। ঠিক আছে মা। আচ্ছা স্যার, ওই যে আমার প্রভিডেন্ট ফান্ডে কিছু টাকা রয়েছে, যদি ওটা পেতাম। অ্যাকচুয়ালি হয়েছে কি, ফ্যামিলিতে কিছু দরকার হয়ে পড়েছে। আমি ফর্ম পাঠিয়ে দিচ্ছি, আপনি সাইন করে দেবেন। 2-4 দিনের মধ্যে টাকা চলে আসবে। নমস্কার। মেয়েদের বাপের বাড়ি থেকে পণ আদায় করার জন্য মানুষ এভাবেই ইমোশনাল ব্ল্যাকমেল করে, যেমনটা হর্ষিতার সঙ্গে হয়ে চলেছে। হর্ষিতা এইটুকু তো জানতো যে যদি তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে তার বাবার মন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তাই তার মনে হলো যে সামান্য কিছু চাইলে কিছুই হবে না। কিন্তু সেই সরল মেয়েটি এটা জানতো না যে এটা শুধুমাত্র সূচনা ছিল। সেখানে আবার অন্যদিকে তার বাবার মনে হচ্ছিল যে তার মেয়ের শ্বশুরবাড়ির লোকেদের চাহিদা পূরণ করলে অন্ততপক্ষে তার মেয়ে নিজের শ্বশুরবাড়িতে সুখ আর শান্তিতে থাকতে পারবে। এই নাও। কত দামি এটা জানো তুমি? তোমার মাও তো বেঁচে নেই, তাই না? যখন মেয়েরা গর্ভবতী হয় তখন তারা তাদের বাপের বাড়িতে যায়, তারাই খেয়াল রাখে ওর। আর আমি এখানে তোমার খেয়াল রাখতে রাখতে ভিখারি হয়ে যাচ্ছি। বন্ধুকে বার্থডে গিফট দেওয়ার মতো আমার কাছে টাকা নেই। কি জন্য যে তোমাকে বিয়ে করলাম কে জানে। হ্যাঁ বিট্টু, কেমন আছিস বল? আরে না রে ভাই, আমি তোর বার্থডেতে যেতে পারবো না, একটু বিজি আছি ভাই, বোঝার চেষ্টা কর। পরে কথা হচ্ছে। ঠিক আছে। জানো বিট্টুর বার্থডেতে যেতে পারছি না কেন আমি? এই তোমার ওষুধ আর চেকআপের খরচার জন্য। ভিখিরি হয়ে গেছি আমি, টাকা নেই আমার কাছে। ওকে জন্মদিনে কি গিফট দেবো? এমনিতে তো তোমার বাবা মেয়ে বলতে পাগল হয়ে যায়, কিন্তু যখন চেকআপের সময় এলো কোনো টাকা পাঠায় না। বাবার ভালোবাসা দেখাতে এসেছে। প্রিয়াঙ্কার সাথে বিয়ে করে নেওয়া উচিত ছিল আমার। ঠিকই বলতো বাবা, আমারই মাথা খারাপ হয়ে গেছিল। হ্যালো বাবা, ও বলছিল যে আমার ওষুধের জন্য কিছু টাকা দরকার। আসলে কথাটা হলো, ও আমায় কোনো রকম কষ্ট পেতে দেখতে পারে না তো, সেই জন্য। মা, সেটা না হয় পাঠিয়ে দেব, কিন্তু তোর গলা শুনে মনে হচ্ছে যেন তুই কাঁদছিস। না বাবা, তেমন কোনো ব্যাপার না। ওই
ওই ব্যাপারটা হলো যে টাকা পয়সা নিয়ে একটু সমস্যা চলছে, আর আমার পেছনে প্রচুর খরচা হচ্ছে তো। তাছাড়া তেমন কোনো সমস্যা নেই, আমি ম্যানেজ করে নেব। ঠিক আছে মা। হর্ষিতার শ্বশুরবাড়ির লোকেদের চাহিদা দিনের পর দিন বেড়েই চলছিল। হর্ষিতার এটাই মনে হতো যে ওদের আর একটা চাহিদা পূরণ করলেই সবকিছু ঠিক হয়ে যাবে, সে ম্যানেজ করে নেবে, নিজের বিয়ে ভাঙাটাকে আটকাতে পারবে। নিজের পরিবারকে আর বিয়েকে ভাঙার হাত থেকে আটকানো কি শুধুমাত্র একটা মেয়েরই কর্তব্য? কেন আমাদের সমাজে আমাদের মেয়েদের আমরা এটাই শেখাই? কেন তাদের মেন্টাল কন্ডিশনকে এরকম ভাবেই তৈরি করি? হর্ষিতার এটা জানাই ছিল না যে তার শ্বশুরবাড়ির লোকেদের সব কথা কোনো রকম প্রতিবাদ না করে মেনে নেওয়া তার জন্য এবং তার হবু সন্তানের জন্য কতখানি ভয়ঙ্কর হবে। আস্তে মা আস্তে, সব ঠিক হয়ে যাবে। আরে দিদি, তাড়াতাড়ি জল নিয়ে আসুন না। না মা না, কোনো ভয় নেই, চুপ করো। আস্তে আস্তে মা, এই তো এই তো, ব্যাস। 2 মিনিটের মধ্যেই বরফ রেডি করে দিয়েছে। দারুণ কিন্তু ফ্রিজটা। কত দামের? পুরো 1.5 লাখ। 1.5 লাখ? একদম A1 কোয়ালিটি বাবা। বাবা, এই যে মুরগিটা, ওর ভেতরে অনেক সোনার ডিম আছে। আরে দিদি, ডাক্তারকে তাড়াতাড়ি ডাকুন, অনেক বেশি রক্তপাত হচ্ছে। দেখো, যা করতে হবে তোমাকেই করতে হবে, কোনো ডাক্তারকে ডাকতে পারবো না। বাচ্চা আরে হে বাঁচুক বাবা। ভগবান, এ কি আমার হাতে মরবে নাকি? আরে এত চিৎকার কেন করছে? বাবা, ছেলে জন্ম দেওয়ার জন্য না, হর্ষিতাকে 1টা বা 2টো সন্তানের বলি তো দিতেই হবে। আমি থাকতে এই বাড়িতে মেয়ে জন্ম নিতে দেবই না। এই যে তোমার বউ আছে না, ও একেবারে তোমার মায়ের গ্রামের মতো। তোমার মায়ের বাপের বাড়িতে একের পর এক শুধু মেয়ে। আর ও যখন প্রথম কনসেপ্ট করেছিল, সেটাও মেয়ে ছিল। হ্যালো স্যার, ডোমেস্টিক অ্যাবিউজ কেসে একটা কমপ্লেন এসেছে। মেয়েটিকে গরম চিমটে দিয়ে তুমি যাও, 2জন হাবিলদারকে সঙ্গে নিয়ে যাও, পুরো পরিবারকে অ্যারেস্ট করো। মেয়েটার জবানবন্দি নাও, মনে থাকে যেন আমার এলাকার মধ্যে ডোমেস্টিক ভায়োলেন্স কখনোই টলারেট করা হবে না। ঠিক আছে মা, ঠিক আছে, চুপ করো। এই তো এই তো, ব্যাস ব্যাস ব্যাস। আরে কেন এত চিৎকার করছে? এসে গেছে এসে গেছে এসে গেছে মা, তোমায় কোনো চিন্তা করতে হবে না মা, এসে গেছে এসে গেছে মা। ও খুব প্রিম্যাচিওর হলো না? ডক্টর, ডক্টর কোথায়? নে, উঠিয়ে নে, তোরই বাচ্চা। আমার বাচ্চা, ওকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? আমায় দেখাও আমার বাচ্চাটাকে। এই নে, রাখ। মুখ বন্ধ রাখবি, নাহলে তোর সব ব্যবসা বন্ধ করে দেব। আমার বাচ্চা কোথায়? আমার বাচ্চাটাকে দাও। একটা গাছের চারা লাগিয়ে দে এখানে, কেউ জানতে পারবে না। এসব কি? আমার বাচ্চা, আমার বাচ্চাটা কোথায়? কি করছো তোমরা? আমার বাচ্চাটা কোথায়? কোথায় আমার বাচ্চা?
কেন ওকে এখানে নিয়ে এসেছো? ও এখনো মরেনি, জীবিত আছে। ও আরো সন্তান জন্ম দিতে পারবে। ছেড়ে দাও, এমনটা করো না। কষ্ট হচ্ছে? জ্বর এসেছে? হ্যাঁ? তা করো না। একটা কাজ করি, আজ আমার ডার্লিংকে রেস্ট নিতে দিই, শুধু ডাল ভাত বানিয়ে দাও। আমার বাচ্চা। এটা খাবার? এই আধসেদ্ধ রাজমা? তোমার স্ত্রী এখনো খাবার বানাতে শেখেনি। বাবা, আগে শেখাও ওকে। আমার বাড়ির লোককে এই খাবার খাওয়াবে তুমি? হ্যাঁ, আমরা কি গরু নাকি? হ্যাঁ, তোমায় দেখাচ্ছি আমি এবার। এই নাও, খাও। বেআইমশাই নমস্কার। নমস্কার। আসুন আসুন। হর্ষিতা? আরে হ্যাঁ, আসুন আসুন। বেআইমশাই, হর্ষিতাকে অনেকবার ফোন করলাম, ও ফোন ধরছেই না, কি ব্যাপারটা বলুন তো? আরে কি করে ফোন তুলবে আর কোন মুখেই বা জবাব দেবে? কাল রাত থেকেও একদম চুপচাপ হয়ে গেছে। হয়ে আছে মানে আমি ঠিক বুঝতে পারলাম না। কিছু ঘটনা ঘটেছে বেআই মশাই, ওদিকে দেখুন। হর্ষিতা, মা, কি হয়েছে মা? তুই কাঁদছিস কেন? ওই কাল রাতে আরে তুমি চুপ করো না, আমি তো কথা বলছি, তাই না? ব্যাপারটা হলো বেআই মশাই, কাল রাতে ওর মিসক্যারেজ হয়ে গেছে। কাল থেকে কেঁদেই যাচ্ছে, কেঁদে কেঁদে নিজের হাল কি করেছে দেখুন। হর্ষিতা মা, দেখ মা, ভগবানের যা ইচ্ছা তাই হয়েছে। আচ্ছা মা, তোর তো হসপিটাল যাওয়া উচিত ছিল, তুই যাসনি কেন? আরে বাবা, আমি তো ওকে বলেছিলাম হসপিটালে যাওয়ার জন্য, কিন্তু ওই না করলো। তারপর আমরা ডাক্তারবাবুকেও ডেকেছিলাম। বেআই মশাই, আমাদের ফ্যামিলি ডক্টর আছে যে দিনে 3 বার ওকে দেখবার জন্য আসবে, আর বাড়ির মেয়ে বাড়িতেই থাকবে, তাই না? আপনি শুধু ওকে বলুন একটু নিজের দিকে নজর দিক। না মা, মা তুই কাঁদিস না। না, তুই কাঁদছিস কেন? না বাবা, মা, মা আমার। আরে বাবা, এখন তো আমার মাথার অর্ধেকের বেশি চুল পেকে গেছে। আমার বংশের বংশধর কবে দিবি? আরে পুরুষত্ব দেখা একটু। গিয়ে পাহাড়ে ওঠ।
মা ভালো হয়েছে তুমি আগেই চলে গিয়েছো, কারণ আমাকে এই অবস্থায় দেখলে তুমি এমনিতেও মরে যেতে। যদি বাবা আমায় এই অবস্থায় দেখেন তাহলে উনিও মরে যাবেন। কি এটা? ধ্যাৎ। চলো এবার এসো, ছেলে চাই আমার। এটা কি করছো তুমি? তুমি তো জানো আমার অবস্থা এই সময়। শুনতে পাচ্ছ না তুমি? কানে কথা। দেখুন, মা আর বাচ্চা দুজনেই সুস্থ আছে, চিন্তার কোনো কারণ নেই। এইবার ডেলিভারিটা নর্মালেই হবে। এবারেও কিন্তু মেয়েই পাক্কা। ডক্টর তো বলছিল বাচ্চা একদম হেলদি আছে। আগের বারে একটা ওষুধে কাজ হয়ে গেছিল, এবারে দুটো ওষুধ নাও। দুবার দেবে, বাচ্চা শেষ। কোনো রিস্ক নেই তো? কোনো রিস্ক নেই, একটু বেশি ব্লিডিং হবে আর কি। এই নাও ওষুধ খাও, সাবধানে। এটা কিসের ওষুধ মা? আয়রনের ওষুধ। এই আয়রনের ওষুধ তো বাবাও খান, কিন্তু সেটা এমন দেখতে হয় না, আমি জানি। ওই ওই কি জানো তো, এটা অন্য রকমের ওষুধ, মেয়েদের জন্য। ডক্টর তোমার জন্য স্পেশালি দিয়েছে। তুমি প্রেগনেন্ট তো, তাই জন্য। তুমি বিশ্রাম নাও। অ্যাবর্শনের ওষুধ? খুব মাথা কাজ করছে তোমার, তাই না? হ্যাঁ, আমার সন্তানকে মারতে চাও জন্মানোর আগেই? চুপ। চলো চলো বাবা, যাও। কি হয়েছে রে? কি হয়েছে অভিমন্যু? এই দেখো কি করছিল। ওষুধ খাচ্ছে না তাই না? জোর করে ঢুকিয়ে দে ওর মুখে। দে, আমি জল নিয়ে আসছি। তোমার মতো মানুষকে দেখে আমার ঘেন্না এবার আমি সত্যি সত্যি আমার বাবাকে সবকিছু জানিয়ে দেব। যা যা, গিয়ে তোর বাবাকে সব বলে দে। যাবার আগে তোর বাবার অবস্থাটা দেখে নে। একটা কথা বলি, কি? একটা কন্ট্রাক্টর আছে, ওই কনস্ট্রাকশনের ফাইলের অ্যাপ্রুভাল সিল চায়। আপনি সিল দিয়ে দিন, আর তার বদলে ওরা আপনাকে 1.5 লাখ টাকা দিতে তৈরি আছে। ঘুষ? আরে ঘুষ নয়, টাকায় কি কারো নাম লেখা আছে? আরে নিজের পজিশনের একটু সুযোগ নিন না।
আর তাছাড়াও আপনি এগুলো আপনার মেয়ের জন্যই তো করছেন। হ্যাঁ, একবার যদি ফোন করি না অ্যান্টি কারাপশন ব্যুরোয়, তাহলে তোর বুড়ো বাবাকে হাত করা পরিয়ে সারা জীবনের জন্য জেলে পাঠিয়ে দেবে। লজ্জা করে না আপনাদের? মাও তো একজন মহিলা, আর মা আপনি, আপনার আমার উপর দয়া হয় না? বোবা পুতুল ওটা। অভিমন্যুর আগে 3 বার অ্যাবর্শন করিয়েছি ওকে। যদি কোনো কথা বলে না, ওর মুখে আগুন দিয়ে দেব। যা, চল বাবা, একটু নেশা করি। আরে দিদি, অনেক সময় চলে যাচ্ছে, বাচ্চা তো আসছেই না, মরে যাবে মেয়েটা। ডাক্তারকে তাড়াতাড়ি ডাকুন। আরে এভাবে কেন বাইরে বেরোবে না ও? হ্যাঁ, আমি সাহায্য করছি। আরো একটা ফুলের চারা পুঁতে দে এখানে। চল। হর্ষিতার শ্বশুরবাড়ির লোকেরা হর্ষিতার হবু সন্তানের সেক্স ডিটারমিনেশন অর্থাৎ ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করেছিল, যেটা একেবারেই বেআইনি। যখন তারা এটা জানতে পারল যে হর্ষিতা একটা কন্যা সন্তানের জন্ম দিতে চলেছে, তখন তারা হর্ষিতার অ্যাবর্শন করিয়েছিল, যেখানে হর্ষিতার অসুস্থ শরীর এই ব্যাপারটার জন্য একেবারেই তৈরি ছিল না। এই টর্চারের কারণে তার প্রাণও চলে যেতে পারত, কিন্তু তার শ্বশুরবাড়ির লোকেদের তাতে কিচ্ছু যায় আসে না। তারা শুধুমাত্র একটা ছেলে চাইছিল। নিজের সাংঘাতিক শ্বশুর আর নিজের স্বামীর টর্চারের হাত থেকে বাঁচার কোনো উপায়ই কি ছিল না? এই রাক্ষসদের হাত থেকে বাঁচার জন্য হর্ষিতা কী বা করতে পারত? ও কি করে চলে গেল? ওর আর একটা বাচ্চা হওয়ার কথা ছিল, বাচ্চাটা হেলদি ছিল। কিছু একটা গন্ডগোল আছে। আমি এক কাজ করি, পুলিশের কাছে যাই। আপনার কি মনে হচ্ছে আমরা মিথ্যা কথা বলছি? হ্যাঁ, আসুন আপনাকে দেখাচ্ছি। আসুন এদিকে। সব জামা কাপড়, সব গয়না নিয়ে চলে গেছে। না, এটা হতে পারে না। আমার মেয়ে কাজ করতে পারে না। আঙ্কেল, আমি বুঝতে পারছি। স্যার স্যার স্যার, আমার মেয়ে। রামনাথ বাবু, বসুন 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 বসুন, প্লিজ বসুন। আর একটু ঠান্ডা জল নিয়ে এসো। আপনি একদম চিন্তা করবেন না, আমি এই থানার ইনচার্জ। আমার বাড়ির মেয়ে উধাও হয়েছে, সম্পূর্ণ পুলিশ ফোর্স লাগিয়ে দেবো আমি। স্যার আপনি চিন্তা করবেন না একদম, আপনার মেয়েকে আমরা খুঁজে বার করবই। কিন্তু এ কাজও কেন করবে? সবকিছু তো ঠিকই ছিল। কি আর বলবো, বলতেও শঙ্কা বোধ করছি। প্রথমবার মিসক্যারেজ হওয়ার পর থেকেই ও কেমন মন মরা হয়ে বসে থাকতো, মেন্টালি ডিসঅ্যাপয়েন্ট হয়ে গিয়েছিল। আসলে দোষটা আমারই। আমার আগেই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত ছিল। স্যার
হাসিতা কি এমন কোনো কিছু বলেছিল আপনাকে? আপনার হয়তো মনে হতে পারে যে ও খুব চিন্তায় ছিল বা ডিপ্রেশনে আছে। না, এরকম তো ও কোনোদিনও বলেনি। হ্যাঁ, ও একটা চিঠি। স্যার, এর মধ্যে কিছু গন্ডগোল আছে। আমি বলতে চাইছি যে এই হ্যান্ডরাইটিংটা একটু অগোছালো লাগছে। দেখাও তো। গুড অবজারভেশন। দেখে মনে হচ্ছে কেউ জোর করে ওকে দিয়ে এটা লিখিয়েছে। এটা কিডন্যাপের কেস হতে পারে। একটা কাজ করো, ইনভেস্টিগেশন শুরু করে দাও। ঠিক আছে স্যার, ইনভেস্টিগেশন আমরা বাড়ি থেকে শুরু করব। আমি বলতে চাইছি আপনার বাড়ি থেকেই। আমার বাড়ির থেকে? হ্যাঁ স্যার, কেননা এই লেটারটা ওখান থেকেই পাওয়া গেছে, কিডন্যাপটাও হয়তো ওখান থেকেই হয়েছে। হয়তো আমরা ওখান থেকেই কোনো প্রমাণ পেতে পারি। আরে সব মরে গেল নাকি? কেউ জল আনলো না এখনো? ভেরি গুড, তুমি নিশ্চয়ই ক্লু পাবে। গো অ্যাহেড। গুড মর্নিং স্যার। মর্নিং। আমরা সার্চ করি। এসেই যখন গেছো এনকোয়ারি করো। দীপক, তুমি ওদিকে যাও আর তুমি এদিকে যাও। কিছু পাওয়া গেল? একটু চা জল খাবার খাবে? নো স্যার, থ্যাংক ইউ। আসছি আসছি। থ্যাংক ইউ। আমাকে ক্ষমা করে দাও। আমি আমার মেয়ের ঠিক করে খেয়াল রাখতে পারিনি, যে কারণে ও এই রকম পথ বেছে নিয়েছে। কোনো একটা ব্যাপার তো ছিলই, কিন্তু ও আমাকে বলেনি কেন? মালতী দেবী, আপনি এই সময়? আমি আর সহ্য করতে পারছি না, আর সহ্য করতে পারছি কি সহ্য না। হচ্ছে না? আসুন না। না না, আমাকে যেতে হবে। ওই হর্ষিতা আমাকে ডাকছে, ওরা আমাকে যেতে দেয় না ওর কাছে। হর্ষিতা? কি হয়েছে হর্ষিতার সঙ্গে? কোথায় ও? আর কোনো কাজের নয়। আর একবার প্রেগনেন্ট হলে এমনিতেই মরে যাবে। মারা গেলে তো ইনভেস্টিগেশন শুরু হবে। তাহলে কি করব? একটা পথ আছে। তোলো। বসাও। ধরো। আরে ধরো না। আমি যে বলছি সেটা লেখ। লেখ। হে ভগবান, এরা আমার মেয়ের সঙ্গে কি করেছে? আমার মেয়ে। এখানে করো।
হর্ষিতা, আমার মেয়ে হর্ষিতা। এটা কি হলো স্যার? আপনি তো সব সময় বলতেন আপনার এলাকায় আপনি মেয়েদের সাথে ডোমেস্টিক ভায়োলেন্স কখনোই সহ্য করেন না। তাহলে এটা কি হলো? আপনি এটা কি করে করলেন? হাবলদার, নিয়ে যাও ওনাদেরকে। অ্যাম্বুলেন্স। এক শাশুড়ির অন্তরের মমতাকে জাগিয়ে তোলার জন্য তার বৌমাকে নিজেকে শেষ করে দিতে হয়েছিল। মালতী নিজের পরিবারের ভিতরে লুকোনো শয়তানদের বিরুদ্ধে কিছুই বলে উঠতে পারেনি। সে সেই সাহস জুটিয়ে উঠতে পারেনি, কারণ যদি রক্ষকই ভক্ষক হয়ে যায় তাহলে কেউ কি করবে? আর যখন কিশোরের মতো পুলিশের লোক এরকম ঘৃণিত কাজে যোগদান করে তাহলে একজন নারী কি করবে? এর উত্তর হলো প্রতিবাদ করবে। পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট লেখাবে। যেমন একটা ভালো সিস্টেমের মধ্যে কিছু খারাপ মানুষও থাকে, সেরকম ভাবে কিছু খারাপ পুলিশ অফিসারের কারণে গোটা পুলিশ ফোর্স তো খারাপ হয়ে যায় না? সেই কারণে পণ, ভ্রূণ হত্যা আর পারিবারিক হিংসার মতো কুপ্রথার বিরুদ্ধে প্রতিবাদ করার নিশ্চয়ই দরকার আছে। আইনের উপর ভরসা রাখা উচিত, কারণ যদি আমাদের সমাজ সুরক্ষিত থাকে তবেই তো আমাদের পরিবার সুরক্ষিত থাকবে। এরই সঙ্গে আমি এখন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের এপিসোডে একটা নতুন গল্প নিয়ে। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। জয় হিন্দ।